শুভ অপরাহ্ন সবাইকে। আমার যে টপিক সেটা হচ্ছে জনসচেতনতা ও অনুশীলন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং প্রেসিডেন্ট অরিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আলোচনাটা একটু বলছি। তো আলোচনার সুবিধার্থে কিছু আসলে ফিগার দেখানো, যেহেতু আমি পরিবেশ বিজ্ঞান বিভাগে আমাদের হাইড্রোবায়োকেমিস্ট্রি পলিউশন কন্ট্রোল ল্যাবরেটরি আছে, ওখানে আমরা প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক পলিউশন নিয়ে কাজ করি এবং ট্রান্সফরমারি রিভার সিস্টেম নিয়েও কাজ করে থাকি, প্লাস গ্রিন হাউস গ্যাস এমিশন। তো এই যে ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ফিগারটা আসলে আমাদের নিজেদের একটা কাজের অংশ 2018 সালে মাতুয়াইল ল্যান্ডফিল থেকে তোলা। তো উদ্দেশ্য ছিল ওখানকার ল্যান্ডফিল নিচে যে কি ধরনের বায়োকেমিক্যাল কেমিস্ট্রি আছে সেই জিনিসটা দেখা। তো ওটা দেখার জন্য আমরা লিচেট কালেক্ট করেছি। তখন পর্যন্ত প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিকের পলিউশনে সেভাবে আমি মাথা ঘামাইনি। বাট যখন আমি কাজ করা শুরু করলাম, ওভারটার ডেটা দেখছি যে এখানে আসলে আমরা যে প্লাস্টিকের ব্যাগে আমরা দিয়ে দিই, এগুলো সবকিছু এখানে আসে ডিসপোজালটা হয় বা নিষ্পত্তি হয়। তো এখান থেকে আসলে আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে মিথেন, আমাদের মেইন কনসার্ন। এছাড়াও কার্বন ডাইঅক্সাইড আছে, আর যদি নাইট্রেট কন্টেনিং কোনো সাবস্টেন্স থাকে, যেহেতু আমরা অর্গানিক ম্যাটার পাঠাচ্ছি, সেখানে নাইট্রাস অক্সাইড তৈরি হবে। সো অবভিয়াসলি এগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমাদের বর্জ্য ব্যবস্থার যে পৃথকীকরণ, এটা আমরা দেখি বিশেষ করে গৃহস্থালী থেকে শুরু করে সর্বত্র এটার একটা ভেরি একটা chaotic কন্ডিশনে আমরা দেখি। কারণ যেটা আমরা আগের ফিগারটাতে দেখলাম, দ্যাটস এ chaos। বাট যখন আমি ডেনমার্কে ভিজিট করলাম, সেখানে আমি বেশ কয়েকবার ইউরোপে যেতে হয়েছে, তখন আমি এরকম একটা সিনারি সুন্দর দেখতে, সেগ্রিগেশন ইজ ভেরি ফাইন। খুব সুন্দর করে গ্লাস, মেটাল, পেপার, প্লাস্টিক, অর্গানিক ইউএসডি আমরা সেগ্রিগেট করেছি। জাপানে একবার গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাকে যেটা ইন্টারেস্টিং লাগলো, ওখানে প্রত্যেকটার জন্য কালার কোড দেওয়া আছে। অর্থাৎ আমার যেমন প্লাস্টিকে আমি অর্গানিকের জন্য কি কালার কোড ব্যবহার করবো, ঠিক সেই কালারের পলিব্যাগের মধ্যে করে আমি সেখানে রেখে আসবো, এবং মিউনিসিপ্যালিটি থেকে সেই কালার করে ওই দিয়ে স্পেসিফিক্যালি ওই দিয়ে সেই কালার কোডটা নিয়ে যাবে। তারপর হচ্ছে কি, আপনি যেমন মেটালের জন্য একটা স্পেসিফিক কালার কোড এখানে দেওয়া আছে, সম্ভবত যেরকম আইসপিক্স মেটালিকের জন্য একটা ব্লু কালার, হালকা ব্লু কালার। হ্যাঁ, এবং সেটা কোথায় যাবে সেভাবে ডেস্টিনেশন কিন্তু করা আছে, এবং সেভাবে মিউনিসিপ্যালিটি এবং এন্টারপ্রেনার সেটা কিন্তু কাজটা করছে। এবং এখানে ওদের পাবলিক যে বিশেষ করে হাউস হোল্ড, তারা কিন্তু কনসার্ন, কারণ তাদেরকে যদি এটা কোনো কারণে ব্যর্থ হয়, তাদেরকে জরিমানা দিতে হয়। এবং ওই বাসা থেকে কি পরিমাণ কার্বন এমিশন হচ্ছে এই প্লাস্টিক সংক্রান্ত ব্যাপার, সেটার জন্য তাদের একটা পজিটিভ হয়। তো এগুলো হচ্ছে আপনার লোকাল লেভেলের কনসার্ন। হ্যাঁ, এখন আমরা যদি আমাদের বাংলাদেশকে দেখি, এখানে আমরা সেই ফিগারটা আমরা দেখি। জাস্ট ইমাজিন টু টাইপস অফ হাউসহোল্ড, ওয়ান ইজ রিচ হাউসহোল্ড, অর্থাৎ বড়লোক ফ্যামিলি, আর একটা হচ্ছে গরিব ফ্যামিলি। আমরা সবাই কি করি, এটা আমার বাসা নিজের ছবি, অর্থাৎ আমি যে কাজটা করে থাকি, একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বাজার করে নিয়ে আসছি, সেখানে সমস্ত কি বলবো অর্গানিক ইনঅর্গানিক সবকিছু নিয়ে আমি এটাকে মিলাইছিলাম, এরকম একটা প্লাস্টিক ব্যাগ বানাই, তারপর সেটা আমার উত্তরা বাসার নিচের তলায় সেটা রেখে আসি, এরপর সেখান থেকে তিনি কালেক্ট করে উনি কালেক্ট করে নিয়ে যান। এখন এখানে আসলে কেন এই সমস্যাটা আমরা তৈরি করছি, কেন আমরা নারীদেরকে ইনভলভ করি না ডিসিশন মেকিং এ? আমরা অনেক কথা বলি, কিন্তু কখনোই নারীদেরকে, বিশেষ করে হাউস হোল্ড নারীদেরকে আমরা কখনো ডিসিশন মেকিং এ ইনভলভ করি না। হ্যাঁ, যে তার কি প্রয়োজন, তার জন্য আমি কি করতে পারি, সেগ্রিগেশনটার জন্য আমি তাকে কিভাবে অনুপ্রাণিত করতে পারি, হ্যাঁ, তাকে কোন মেথডে আমি আগাতে পারি। তো এবং এই যে গ্যাপসটা, ইনফরমেশন গ্যাপসটা আমরা যে ডিসিশন মেকারদের মধ্যে আছে, পলিসি মেকারদের মধ্যে আছে, এটা আমরা কেউ অ্যাড্রেস করি না। এবং আমি অ্যাজ এ সায়েন্টিস্ট এন্ড অলসো অ্যাজ এ এনভায়রনমেন্টালিস্ট, আমি অলওয়েজ ফিল করি যে এখানে আমাদের সেই ভূমিকাটা আমাদের প্লে করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা ফিগার দেখি আমরা। এখন আমি আমার নিজের অভ্যাস সম্পর্কে বলি, অ্যাজ এ কনসার্ন পারসন বা অ্যাজ এ অ্যাওয়ার্ড পারসন। হ্যাঁ, আমি চেষ্টা করি প্লাস্টিকের যে কাগজগুলো আছে সেগুলোকে আলাদা একটা বিন করতে। হ্যাঁ, সেটা আমি করি। এখানে আমার ছেলেকে আমি সেভাবে ট্রেন আপ করিয়েছি এবং সেটা আমি করছি। কাগজের জন্য কিন্তু মুশকিল হচ্ছে, যেমন অনেকগুলো কাগজের প্যাকেট, সেটার জন্য আমরা পেপার এবং এগুলোকে আলাদা করি, বক্সগুলোকে আলাদা করি। কিন্তু পেপারের যে বক্সগুলো, এগুলো অনেক সময় প্লাস্টিক কিন্তু কোটিং দেওয়া থাকে, হোয়াট শ্যাল আই ডু উইথ দ্যাট? হ্যাঁ, আচ্ছা, এখানে আমার সেই প্রশ্নটা আছে, এটা আমি জানি না এটা কিভাবে পুনর্ব্যবহার করা সম্ভব বা কিভাবে আমি করতে পারি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেমন অনেক সময় আমি নিজেও ভুল করে থাকি, কারণ এটা আমার ছেলেও ভুল করে, কারণ তাকে বলার পরেও সে কিন্তু মিক্স আপ করে ফেলে। হ্যাঁ, এটা আমাদের হয়ে যায়, কাগজের সাথে প্লাস্টিক আমি মিশিয়ে ফেলেছি। আচ্ছা, কেনাকাটার সংক্রান্ত একটা অভ্যাসের কথা বলি, এটা আমি যেটা অনেক বছর ধরে চেষ্টা করছি, সিন্স 2013। তখন আর কি পিএইচডি করতে গিয়েছি চায়নাতে। তো ওই সময় আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে ইকো এনএল, তারপর হচ্ছে আপনার 1 মিলিয়ন উমেন, এই ধরনের কিছু ওয়েবসাইটের মাধ্যমে আস্তে আস্তে আমি প্লাস্টিক পলিউশন, মাইক্রোপ্লাস্টিক পলিউশন সম্পর্কে জানা শুরু করছি। এবং আমার প্রফেসর ল্যাবে তখন মাইক্রোপ্লাস্টিক যে পলিউশন নিয়ে কাজ করা শুরু হচ্ছে, ওনারা একদম পায়োনিয়ার দিকে ছিলেন। তো তখন
যেহেতু কনসার্ন আমি তখন হচ্ছে আস্তে আস্তে করে আমি এই প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে আমি নিজে তখন এই যে ব্যাগটা, এটা একটা ইপিএলসি, ওরা হচ্ছে কোরিয়ান একটা অর্গানাইজেশন, তাদের একটা কনফারেন্স আমি গিয়েছিলাম, স্টিল নাও আই এম ইউজিং দ্যাট ব্যাগ। ইকো ফ্রেন্ডলি এই ধরনের ব্যাগগুলো আমি ব্যবহার করছি নিজে। অনেক সময় যেটা হয় যে যিনি ভেন্ডর উনি আমাকে তার পলিব্যাগে করে দিতে চান, আমি বলি যে না, আমি এটা নিবো না, আমি এখান থেকে নিয়ে আসবো আমার এই ব্যাগে করে। তো মুশকিল হয় বাসায় এসে আমার হাজবেন্ড তখন বলেন যে তোমার এই একটা সিঙ্গেল এফোর্টে কি তুমি এত বড় প্লাস্টিক পলিউশন কমাতে পারবা? মানে তুমি আমাকে দেখে শেখো, দিস উইল টিচ ইউ দ্য লেসন। হ্যাঁ, তুমি আমাকে দেখে অনুপ্রাণিত হও, তুমি শিখো, তুমি করলে পরে আরো দুজন করবে। হ্যাঁ, আমাদেরকে বলো। তো এই জিনিসগুলো হচ্ছে নিজেদেরকে আসলে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যেমন কোমল কার্বনেটেড পানীয়, যেরকম বোতলগুলো আমরা দেখি, এটা ওয়ান অফ দ্য রিসাইকেল হয় আমরা জানি, কিন্তু কতবার রিসাইকেল হয় সেটা একটা বলেছেন ওনারা যে 3 বারের বেশি রিসাইকেল হয় না। তো এই ধরনের জিনিসগুলো, বিশেষ করে প্লাস্টিক স্ট্র, এটা কেন আমরা ব্যবহার করি? পার্সোনালি এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা আমি ব্যবহার করি, আজকেও সাথে করে নিয়ে আসছি। এই স্ট্র, সেই স্ট্রটাও আমি ব্যবহার করি, মেটাল স্ট্র আমি কিনে নিয়েছি। তো এই জিনিসগুলোকে ব্যবহার করে বাচ্চাদের যে টিফিন বক্স, সেই টিফিন বক্সে আমরা এই মেটাল টাইপের টিফিন বক্স আমরা ব্যবহার করি। আমি নিজে করছি এটা, যদি একটু কস্টলি, বাট আই এম ইউজিং দ্যাট। থিঙ্ক অ্যাবাউট ইউর ড্রেসেস। আমরা জানি যে ফাস্ট ফ্যাশন, এটা হচ্ছে এখন গ্লোবালি everyone is using those products. Every few days they are making and buying those clothes. এখন এগুলো বেশিরভাগই হচ্ছে পলিমার টাইপের সাবস্টেন্স দিয়ে তৈরি, আর সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক আসে, ল্যান্ডফিলে চলে যায়। এই ধরনের প্রোডাক্টগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি পার্সোনালি অলওয়েজ কটন প্রেফার করি, সেটা পরিও সব জায়গায়। আমি সবসময় সেটার জন্য ভোকাল যে হ্যাঁ, আমরা কটন বা জুট এই ধরনের প্রোডাক্টগুলো, এই ধরনের ক্লোদিং ম্যাটেরিয়ালগুলোকে আমরা ব্যবহার করবো, এবং টেকসই যে পরিবেশ বান্ধব কাপড়, সেই ধরনের প্রোডাক্টটাকে প্রমোট করে নেওয়া। আচ্ছা, তারপর যেটা মেকআপের প্লাস্টিকের যে ব্যবহার, এটা আমরা জানি যে মাইক্রোপ্লাস্টিক প্রচুর বিভিন্ন রকমের কসমেটিক্সে আছে। এটা ব্যবহার করা যেমন আপনার ফেস ওয়াশ বা আপনার যে গ্লিটার টাইপের সাবস্টেন্স যেটা মেকআপে ব্যবহার করা হচ্ছে, এই ধরনের সাবস্টেন্স গুলা যতটুকু সম্ভব আপনারা এড়িয়ে চলবেন। বিশেষ করে এটা মহিলা নারী যারা আছে তাদেরকে আমি সবসময় বলছি মেকআপের এই প্রোডাক্টগুলোকে আপনারা এড়াবেন, কারণ এটা আপনার স্কিনের ভিতর ঢুকে যাচ্ছে, আপনার শরীরে চলে যাচ্ছে, এবং আমরা আসলে জানি না। যেহেতু আমি বায়োকেমিস্ট না বা এই ধরনের কোনো ইয়েতে কাজ করি না, আমি বলতে পারি না সেটা আমাদের বডি কেমিস্ট্রিতে গিয়ে কি ধরনের সিচুয়েশন তৈরি করে। তো এটা নিয়ে রিসার্চ হচ্ছে, এই রিসার্চগুলো হয়তো এখন আনসার্টিন, আমরা এখন বলতে পারছি না। তো নিজেদের সচেতনতা আমাদের নিজেদেরই বাড়াতে হবে। আচ্ছা, এখন যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে শিশুদের বাড়িতে এবং স্কুলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা পুরো ব্যাপার সম্পর্কে শিক্ষাতে এটা কামরুজ্জামান স্যার বলেছেন, এবং আমাদের যে নার্সিং নাইলাসিও বলেছেন। তো এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে মাদার ইজ দ্য বেস্ট টিচার। হ্যাঁ, ইন হোম। কাজে মাকে সচেতন হতে হবে, মাকে জানতে হবে, মাকে শিখতে হবে, এবং যে ছোট বাচ্চা, যে ছোট শিশু, তাকে ছোট থেকেই ট্রেন আপ করতে হবে। হ্যাঁ, কারণ সে হচ্ছে জানবে। এছাড়াও আপনার স্কুল প্রোগ্রাম যেগুলো আছে, সেই স্কুল প্রোগ্রাম যেন আমাদের অরিতি থেকে একটা স্কুল প্রোগ্রাম করা হয়। হ্যাঁ, সেখানেও আমরা আদিবাসী যেসব বাচ্চারা আছে তাদেরকে আমরা যে প্লাস্টিকের যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে শেখানো, তাদের দক্ষতা শেখানো, অর্থাৎ সে যেন সেগ্রিগেট করতে পারে। হ্যাঁ, এই সেগ্রিগেট সংক্রান্ত দক্ষতা তাদেরকে আমরা শেখানো হচ্ছে। এছাড়াও তাদেরকে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করা, এর বিকল্প প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে জানানো এবং বিকল্প আবিষ্কার করতে তাদেরকে উৎসাহিত করা হয়। এবং এটা আশা করে যে আমরা যে বাস্তুতন্ত্র, অর্থাৎ ইকোসিস্টেমের যে ইম্প্যাক্ট, এটা বাচ্চারা ছোট থেকেই তারা শিখবে, এবং বাস্তুতন্ত্রের যে প্রোটেকশন, সেই প্রোটেকশন রক্ষায় তারা সরাসরি অবদান রাখে। তো এটা ছিল আমাদের সে নো টু প্লাস্টিক, আমার মোটো ফ্রম অরিজি। আর আরেকটা জিনিস আমি একটু বলে দিই যে জনের সচেতনতা, এই ফিগারটা আমি আসলে আমার নিজের ইথিক্স ক্লাসে পড়ে থাকি, এনভায়রনমেন্টাল ইথিক্স ক্লাসে, ইন দ্য টপিক অফ বায়োজিনালিজম। অর্থাৎ এটা হচ্ছে আমরা যেখানে আছি, আমরা তার লোকাল প্রোডাক্টটাকে ব্যবহার করবো, তার সম্পর্কে আমরা সচেতন হবো। এই সচেতনতা হচ্ছে আসলে একদম লোয়ার লেভেল, একদম জাস্ট লোয়ার লেভেলের যেটা অর্থাৎ আমরা প্রকৃতিকে অনুভব করছি, আমাদের জীবনযাত্রার সঙ্গে যুক্ত হই, তাহলে আমরা সচেতনতা বাড়াতে পারবো। কিন্তু তার উপরের লেভেলটা কি? ইউ হ্যাভ টু গো আপ আপার দিস লেভেল, সেটা হচ্ছে কনসিডারেশন। এখন আমি এই পর্যন্ত আমি সচেতন, দ্যাট ইজ ফাইন, আপনারা সবাই সচেতন, এখানে সবাই শিক্ষিত, কিন্তু আপনি যখনই এখান থেকে বের হয়ে যাবেন, আপনার মাথায় সেটা কাজ করবেন, আপনি হয়তো খেয়ে দিয়ে সেটা ফেলে দিয়ে আসবেন। তো বিবেচনাটা তখন আপনার বাড়াতে হবে যে আমরা আসলে সেই কোন বস্তুটা ব্যবহার করবো। আমি জেনে শুনে প্লাস্টিক ব্যবহার করবো, নাকি আমি জেনে শুনে এটা অল্টারনেটিভ সাবস্টেন্স ব্যবহার করবো? অসংখ্য অল্টারনেটিভ আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। আর এরপর যেটা হচ্ছে ট্রায়াল, আপনাকে সেই ট্রায়ালটা দিতে হবে যে আপনি এটা ব্যবহার করতেছেন, আপনার ভুলভ্রান্তি হবে। আপনি ছোট থেকে শুরু করেন, আপনার ভুলভ্রান্তি হবে, কিন্তু ভুলের মাধ্যমে কিন্তু আমরা শিখি। হ্যাঁ, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে যদি আপনি সেটা প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু সেটা হবে। তার মানে এটা রিপিট করতে হবে, রিপিট দ্যাট ওভার এন্ড ওভার এগেইন।
ফাইনালি হচ্ছে তারপর হচ্ছে যে আপনার আনুগত্য সামর্থ্য, যেটা হচ্ছে লয়ালিটি এন্ড অ্যাডভোকেসি। তো এইটার দিয়ে মাধ্যমে আমরা আমাদের প্লাস্টিক সচেতনতা বাড়াতে পারবো। তো এইটা মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু সময় কম। ধন্যবাদ সবাই। আপনাকে ধন্যবাদ। এবার আমি চলে